বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পত্র পাঠদান করব এবং সপ্তম অধ্যায়। তোমাদের আমি এ পর্যন্ত তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি। এর মধ্যে দেখা যায় যে সপ্তম অধ্যায় তোমাদের আমি চলে এসেছি এবং সপ্তম অধ্যায়ও এর আগে একটা ক্লাস আমি নিয়েছি। এর আগেও তোমাদের আমি একটা ক্লাস সপ্তম অধ্যায়ের উপরে ক্লাস নিয়েছি এবং আজকেও আমি তোমাদের সপ্তম অধ্যায়ের উপরে কিছু টপিকস নিয়ে আজকে আলোচনা করব এবং এই সপ্তম অধ্যায়ে তোমরা দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়টা তোমাদের আজকে আমি তোমাদের বলে দিচ্ছি বিষয়টা কি। দেখো, যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়াদি নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব এবং তোমাদের যারা আছো তোমরা মেয়েরা, তোমাদের দেখো একে একে তোমাদের প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত তোমাদের আমি ক্লাস নিয়ে চলে এসেছি। তো সপ্তম অধ্যায় যেহেতু তোমাদের আজকে দ্বিতীয় ক্লাস, তো সবাই তোমরা জয়েন করে ফেলো এবং তোমরা সবাই ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো দেখবে এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাবে এবং যে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ওই বিষয়গুলো তোমরা খাতায় লিখে ফেলবে। দেখো, আজকে তোমাদের যে যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়াদি সর্বদলীয় উপদেষ্টা কমিটি, দেখো এটা নিয়ে আমি তোমাদের কিছু আলোচনা করছি। দেখো, 1971 সালে সেপ্টেম্বর মাসে এই বাংলাদেশের যে মুক্তিযোদ্ধাকে যে সর্বদলীয় যে চরিত্র দেওয়ার উদ্দেশ্যে তখন বাংলাদেশের সরকার কি করেছে, এই মুজিবনগরের উদ্যোগে 9 সদস্য বৈশিষ্ট্য এই সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করেছে। তাহলে এখানে 9 সদস্য বৈশিষ্ট্য তারা কি করেছে, এই সর্বদলীয় উপদেষ্টা কমিটি নিয়ে তারা কি করেছে, গঠন করেছে। এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই ন্যাপ ও ভাসানী যদিও সিং ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও মনোরঞ্জন রথ ও বাংলাদেশের ন্যাশনাল কংগ্রেস এবং অধ্যাপক মুজাফফর আহমেদ ন্যাপ ও মুজাফফর এবং মুক্তিযুদ্ধের ও নেতৃত্বাধীনকালে এই রাজনৈতিক দল তারপর আওয়ামী লীগ থেকে এই প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্রমন্ত্রী তখন এই খন্দকার মোস্তাক আহমেদ সহ আরো 3 জন প্রতিনিধি মোহাম্মদ তুহা পূর্ব পশ্চিম কাউন্সিল পূর্ব পশ্চিম কমিউনিস্ট পার্টি এবং মতিন আলাউদ্দিন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নিয়ে সর্বমোট 9 জন সদস্য তখন তারা কি করেছে, এই উপদলীয় এই উপদেষ্টা কমিটিকে অন্তর্ভুক্ত হয়েছিল। তখন তারা কি করেছে, এই মুজিবনগর সরকারের যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিলেন এই উপদেষ্টা কমিটি আহ্বায়ক ছিলেন এবং এই উপদেষ্টা কমিটির সবাই তখন তারা কি করলো, এই মর্মে তখন তারা অভিমত ব্যক্ত করেছিলেন যে বাংলাদেশের যে পূর্ণ স্বাধীনতা ছাড়া অন্য কোনো অন্য কোনো প্রকার রাজনৈতিক ও সমাধানে গ্রহণযোগ্য হবে না। তো তারা এভাবে তারা কি করেছে, যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয় দিয়ে যে সর্বদলীয় যে উপদেষ্টা কমিটি তারা এভাবে কমিটি গঠন করা হয়েছিল। তারপর দেখো যে এখানে আরেকটা পয়েন্ট তোমরা একটু খেয়াল করে দেখো যে গেরিলা থেকে সম্মত যুদ্ধ, তখন এই গেরিলা থেকে সম্মত যুদ্ধটা কিভাবে হয়েছিল। দেখো, গেরিলা থেকে সমুদ্র যুদ্ধ, এই মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে যে যুদ্ধগুলো ছিলেন
পরিকল্পনাহীন তো অস্ত্র প্রাপ্তি প্রশিক্ষণ এই দুই ধরনের কারণে তখন কি করেছে এই বাংলাদেশের স্বাধীনতা লড়াই পরিকল্পনা রূপ থেকে জুন মাসের পার হয়ে যায়। তখন আগস্টের পরপরই বিপুল সংখ্যক এই মুক্তিযুদ্ধ গেরিলা ও পদ্ধতিকে এই বাংলাদেশের বিভিন্ন স্থানে এই পাকিস্তানের সামরিক বাহিনী ও তাদেরকে ও আহ, দোরসদের তারা কি করেছে উপরে হামলা চালাতে থাকে। তখন এই পাকিস্তানের যে সামরিক ঘাঁটি থেকে শুরু করে যে সামরিক স্থাপনা যোগাযোগ বিচ্ছিন্নত করার লক্ষ্যে তখন তারা কি করলো এই রাস্তাঘাটে ব্রিজ কালভার্ট ইত্যাদি মুক্তিযুদ্ধে তখন লক্ষ্যবস্তুকে তখন কি করেছে পরিণত হয়েছে। এবং তখন এই গেরিলা এই পাকিস্তানে তখন কি করেছে সামরিক বাহিনীকে ভীত ছত্র করে তুলে এই স্বল্প দিন স্বল্প দিনে তখন কি করেছে প্রশিক্ষণ প্রাপ্ত করে তখন এই গেরিলা যুদ্ধ তখন এই রাজধানী তখন ঢাকা এক পল্টন ও দুঃসাহসিক সহ অভিযান চালান। তখন এই অক্টোবরের শেষের দিকে তখন কি করেছে এই মুক্তিযোদ্ধার যে গেরিলার যে আক্রমণে তখন তারা কি করেছে পাশাপাশি সম্মুখীন যুদ্ধে অবতরণ হয়ে তখন এই পরিস্থিতি এমন হয় যে মুক্তিযুদ্ধ দেরকে প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়ে তখন পাকিস্তানের এই সেনাবাহিনী দিনের ও বেলাতে তখন নিজেদেরকে সামরিক ঘাঁটি থেকে বের হয়ে ভয় পেতেন। তখন তারা কি করেছে সামরিক ঘাঁটি থেকে বের হতেও তারা কি করেছে ভয় পেয়েছে। তারপর দেখো নভেম্বর থেকে স্থল যুদ্ধের যে পাকিস্তানের হানাদার বাহিনী বিপর্যয় শুরু হয় তখন এই 3 ডিসেম্বরে পাক ভারত যুদ্ধ শুরু হওয়ার আগেই যে মুক্তিবাহিনীর অনেক এলাকা শত্রুমুক্ত করেন। এই অক্টোবরের শেষে তখন নাগাদ ও মুক্তিবাহিনীর হাতে পাকিস্তানের বাহিনী 237 জন অফিসার ও 136 জন জেসি ও অন্যান্য শ্রেণীতে 3559 জন সৈন্য নিহত হন। তখন যে জেনারেল তখন ও নিয়ে যেত যে জনসংযোগ অফিসার মেজর সিদ্দিক ও সাবেক পাকিস্তান বাহিনী ব্যাপক মৃত্যুর সম্পর্কে বলেন যে প্রথম দিকে লাশ আমরা আকাশপথে পশ্চিম পাকিস্তানে পাঠিয়েছি, তখন কিন্তু জুলাইয়ের এই আগস্টের মাসে সংখ্যা বাড়তে থাকবে। ফলে আত্মীয় স্বজনদের মধ্যে অযথার্থ আতঙ্ক সৃষ্টি হয়ে মৃতদেহের পশ্চিম পাকিস্তানে এই পাঠানো বন্ধ করে দেয়। তখন এই স্থল যুদ্ধের যে পাকিস্তানের বাহিনী এই বিপর্যয়ের পাশাপাশি তখন যে বাঙালির নৌ কমান্ডারের আগস্ট মাসের এই মাঝামাঝি থেকে এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় নদী ও সমুদ্র বন্দরে ব্যাপক অভিযান চালান। তখন এই আগস্ট মাসে তখন অপারেশন জ্যাকোপটেনের ও আওতায় যে চট্টগ্রাম বন্দরে এমবি হুরমুজ এবং এমবি ও আব্বাস জাহাজে ডুবিয়ে দেন। তখন কি করেছে তারা এরা জাহাজগুলো কি করেছে ডুবিয়ে দিয়েছে। এবং পরের মাসে তখন নৌ কমান্ডার তখন এই 20টি পাকিস্তানের জাহাজ ধ্বংস করে। গেরিলাদেরকে আক্রমণে এই চট্টগ্রাম বন্দরে জেটিগুলোকে প্রায় তখন কি করেছে অকেজো হয়ে পড়েন। এভাবে ও মুক্তিযুদ্ধের বড় ধরনের 45টি অভিযান 126টি জাহাজ ডুবিয়ে দেওয়া হলেও একদিকে ও পাকিস্তানের মনোবল ভেঙে পড়েন। তখন অন্যদিকে বিশ্ব দরবারে এই মুক্তিযুদ্ধ পরিচালনা লাভ করেন। তখন দেখো সর্বোপরি তখন কি করেছে যে পাকিস্তানের এই যে বাহিনীর অত্যাচার নির্যাতন হত্যা এবং এদেশের জনগণকে আরো বেশি ঐক্যবদ্ধ করে তুললেন। স্বতঃস্ফূর্তভাবে ছাত্র কৃষক শ্রমিক নারী শিক্ষক কবি সাংবাদিক চিকিৎসক শিল্প সহ বিভিন্ন পেশায় মানুষে তখন এই মুক্তির সংগ্রামে সামিল হন। তখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের বিভিন্ন অঞ্চলে তখন কি করেছে এই পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক
প্রতিরোধ গড়ে তোলার ও অগ্রিম ভূমিকা পালন করেন। এবং কৃষক, শ্রমিক ও অন্যান্য পেশাজীবী মানুষ এই পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে এই পরিচালনা প্রতিটি আক্রমণে ছিল নিবেদিত প্রাণ। তাই যে কোনো মূল্যে তখন স্বাধীনতা অর্জন ছিল তাদের একমাত্র লক্ষ্য। বাংলাদেশে এই স্বাধীনতার যুদ্ধে তখন কি করলো, এই পুরুষের পাশাপাশি তখন এই নারীদেরকে অংশগ্রহণে ছিল স্বতঃস্ফূর্তভাবে। নারীরাও এখানে কি করেছে, অংশগ্রহণ করেছে। এবং অসংখ্য নারী তখন কি করলো, এই মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়ে, খাবার দিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র লুকিয়ে রেখে সেবা দিয়ে নানাভাবে সহায়তা করেছেন। এবং বীর প্রতীক ও খেতাবপ্রাপ্ত ও তারামন বিবি ও ডাক্তার সেতারা বেগমের ন্যায্য অসংখ্য নারী সম্মুখীন যুদ্ধে অংশগ্রহণ করেন। তাহলে দেখো, এখানে নারীরাও কিন্তু মুক্তিযুদ্ধের সময় অনেক ভাবে তারা সাহায্য সহযোগিতা করেছে এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা কি করেছে, এখানে অংশগ্রহণ করেছে। এবং দেখো, যারা ছেলেদেরকে তারা কি করেছে, মেয়েরা খাবার দিয়েছে, তারপর ধরো তাদেরকে চিকিৎসা দিয়েছে, তাদেরকে বাসস্থানের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। এভাবে তারা কি করেছে, মেয়েরা মুক্তিযোদ্ধাদেরকে নানাভাবে তারা সাহায্য সহযোগিতা করেছে। তারপর নারীরাও কিন্তু এখানে কিন্তু অগ্রগতি এবং অনেক অগ্রিম ভূমিকায় কিন্তু তারা এখানে পালন করেছে। তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম যে গেরিলা যুদ্ধে সম্মুখীন যুদ্ধ কিভাবে হয়েছিল, এটা কিন্তু আমরা এখানে দেখলাম। এখন পরবর্তী পয়েন্টটা তোমরা লক্ষ্য করো। দেখো পরবর্তী পয়েন্টটা কি লিখেছি, যৌথ বাহিনীর অভিযান। এখন যৌথ বাহিনীটা কি, যৌথ বাহিনীর অভিযানটা কিভাবে হয়েছে এবং এই সম্পর্কে তোমাদের কিছু আমি আলোচনা করব। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো যে যৌথ বাহিনীর অভিযানটা কিভাবে হয়েছিল। দেখো, ভারতীয় বাহিনীর মধ্যে এই নভেম্বর থেকে এই বাংলাদেশের অভ্যন্তরে বিক্ষিপ্তভাবে প্রবেশ করতে থাকে। তখন 13ই নভেম্বর টেকা সহ 2 ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য যশোরের ঘাঁটি স্থাপন করেন এবং 19 নভেম্বর এই পাকিস্তানি বাহিনী তাদেরকে বিরুদ্ধে ও আকাশের অভিযান পরিচালনা করে বিশেষ সুবিধা পেতে পারেনি। 21 নভেম্বর তখন এই পাকিস্তানের বাহিনী এই আক্রমণে চালানোর চেষ্টা করেন এবং ব্যর্থ হন এবং 3 ডিসেম্বরে সর্বত যুদ্ধের আগ পর্যন্ত আর আক্রমণের সহায়তা পায়নি। যশোরে ভারতীয় বাহিনী এই সফলতা তাদেরকে অন্যান্য এলাকায় সরাসরি প্রবেশের অনুপ্রাণিত করেছেন। এবং তবে এই প্রেক্ষাপটে এই পাকিস্তানের বাহিনীর উপরে আরও সুদৃঢ় আক্রমণের জন্য 21 নভেম্বর এই বাংলাদেশ ও ভারত সরকার যৌথ কমান্ডার তখন কি করেছে, গঠন করেছে এবং মুক্তি বাহিনী এই যুদ্ধ বাহিনী সমন্বয় এটি গঠিত হয়। লেজেন ও জগদীশ্বর সিং ও বড়রায় ও অধিনায়কত্বের এই বাংলাদেশের ও রণাঙ্গনের 4টি সেক্টরে কি করেছে, এখানে বিভক্তি করেছে। দক্ষিণ সেক্টরের অন্তর্ভুক্ত ছিলেন খুলনা বিভাগ, ফরিদপুর জেলা। ভারতীয় মিত্রবাহিনীর সঙ্গে এই মুক্তি বাহিনী 8 ও 9 নং সেক্টরে এই অন্তর্ভুক্ত করা হয় এবং উত্তর সেক্টরে ও আওতায় ছিলেন বৃহত্তর রাজশাহী বিভাগ, সকল জেলা। মিত্রবাহিনীর সঙ্গে 8 ও 7 নং সেক্টরে ও মুক্তিবাহিনী এই অন্তর্ভুক্ত করা হয়। তখন এই মধ্য সেক্টরে অন্তর্ভুক্ত ছিলেন ঢাকা বিভাগের ও জেলা সহ ফরিদপুর জেলা। 11 নং সেক্টর ও জেড ফোর্সের অন্তর্ভুক্ত ছিলেন। তখন এই পূর্ব সেক্টরে যে অন্তর্ভুক্ত ছিলেন চট্টগ্রাম বিভাগে জেলা সমূহ এই অন্তর্ভুক্ত ছিল মিত্রবাহিনী 1 নম্বর, 2, 3, 4, 5 নং সেক্টরে তখন এফ কে ও ফোর্স এর জেড ফোর্সের অংশবিশেষ। তখন এই স্থল বিভাগ ছাড়াও
তারা কি করেছে, এর অন্তর্ভুক্তগুলো অন্তর্ভুক্তগুলো ছিল ভারতের বিমান, নৌ ও যুদ্ধ জাহাজ, তারপর হচ্ছে যুদ্ধ কমান্ডার গঠনের ফলে স্বাভাবিকভাবে যুদ্ধ আহ, ক্ষিপ্রতা লাভ করে। যৌথ কমান্ডার গঠনের এক একদিনের পর 23শে নভেম্বর তখন এই পাকিস্তানের প্রেসিডেন্ট জরুরি অবস্থায় ঘোষণা করলেন এবং তিনি বক্তব্য দেন যে পাকিস্তানের এই বৈদেশিক আক্রমণের মুখোমুখি হয়েছে এবং দেশ জরুরি অবস্থা বিরাজ করেছে। সেই দিনে তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানকে এক জরুরি বার্তা উপমহাদেশের পরিস্থিতি অবগত করেন। উপমহাদেশের পরিস্থিতি তখন কি করেছে, অবগত করেছে। এবং 25শে নভেম্বরে তখন এই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যে কোনো সময়ে বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দেন। এর ফলে দেখা যায় 3 ডিসেম্বর ও পাক ভারতের যুদ্ধে তখন পাক ভারতের যুদ্ধের আগেই দুই দেশের মধ্যে কার্যত ও যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধের কমান্ডার ইয়াহিয়া খানকে ভাবিয়ে তোলেন এবং ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি, পাকিস্তানের বিমান বাহিনী ও অতর্কিতদের এই 3 ডিসেম্বরের এই হামলা চালানো শুরু হয় এবং সর্বত্র এই যুদ্ধ। এই যুদ্ধে কমান্ডার ও সাময়িকভাবে বাংলাদেশের সীমান্তর ও আক্রমণ তখন কি হয়েছে, শুরু হয়েছে। পাশাপাশি চালানো হয় বিমান হামলা। ও ওই ওই দিন ও পাশাপাশি ওই দিন পাকিস্তানের বাহিনীর 3টি মিরেজ ও 2টি F-104 স্টাফ ও ফাইটার সহ 33টি ও পাকিস্তানের বিমানে ভূপাতিত হন। এবং পূর্ব সীমান্তর ও কামালপুরের ও ঘাঁটি পতনের ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজারের উপরে মৃত বাহিনীর ও নৌবহনের প্রচণ্ড আক্রমণ চালিয়েছে। এই যুদ্ধের প্রথম থেকে ও যৌথ বাহিনীর লক্ষ্য ছিল ঢাকা দখল করে এই পাকিস্তানের বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা। প্রথম দ্বিতীয় দিনের ব্যাপক ও আত্মপত্তি ও ছাড়াই দর্শনা, এই ঠাকুরকা, কামালপুর, তারপর গাজীপুর, এই জায়গাগুলোতে কি হয়েছে, তখন পতন ঘটে। তখন এই পাশাপাশি যে বাহিনী বাংলাদেশের ভিতরে ও বিভিন্ন অবস্থা থেকে সেনানিবাস ও ঘাঁটিগুলোকে আশ্রয় দেন। 5-6 ডিসেম্বরে ফেনী, কসবা ও ব্রাহ্মণবাড়িয়া মুক্তিবাহিনী দখলে আসেন। তারপর দেখো যে কুমিল্লা, ফেনী 700 পাকিস্তানের সেনা নিহত হন। তখন এই 6 ডিসেম্বরে যে মুক্তিবাহিনী আহ, লালমনিরহাট এই মুক্ত করে। তারপর দেখো যে ভারতীয় নৌবাহিনী খুলনা চালনা ও মঙ্গোলিয়া চট্টগ্রাম বন্দরে এই মারাত্মক আক্রমণে তখন চালান। ওই দিন ও ভারতের যে সার্বভৌমত্ব দেশ হিসেবে বাংলাদেশে স্বীকৃতি দেয় এবং এর ফলে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার সফল পরিণত দিকে এগিয়ে যায়। তারপর দেখো পরের দিনে যশোর বিমানবন্দরে পতনের পরপরই যৌথ বাহিনী শহরে প্রবেশ করে। তখন 8 থেকে 9 ডিসেম্বর এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী শহরে এই ভারতীয় বাহিনী দখলে আসে এবং যশোর, চাঁদপুর, সিলেট, ফেনী বিস্তৃত এলাকায় তখন এই যৌথ বাহিনীর অধিকারে আসেন। ওই দিনে এই তখন তারা কি করেছে, ইন্টার কমিউনিস্ট হোটেলে, বর্তমানে হোটেল রূপসী বাংলা নিরপেক্ষ এলাকা ঘোষণা করেন এবং কূটনৈতিক ও বিদেশি নাগরিকদেরকে আশ্রয় দেওয়া হয়। তখন ওই দিনে বিশেষ বিমানযোগে ঢাকা থেকে ব্রিটিশ ও অন্যান্য বিদেশি নাগরিক অপসারণ করা হয় এবং 11 থেকে 12 ডিসেম্বরে ময়মনসিংহ, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, সিরাজগঞ্জ মুক্ত হয়ে এই যৌথ বাহিনী ঢাকা দখলে প্রাধান্য দেয় এবং 12 ডিসেম্বর এবং ঢাকার এই সামরিক অবস্থার উপরে বিমান হামলা অব্যাহত থাকে। বিজয়
বিজয় নিশ্চিত জেনেও ও যুদ্ধ যৌথ বাহিনী ও জানামালের ক্ষতি কমানোর জন্য ও যথাশীঘ্রই ঢাকা জয়ের সিদ্ধ অটল থাকে এবং চারদিক থেকে তখন যে ঢাকা অভিমুখে রওনা হয়। তখন দেখো এখানে যে যুদ্ধ বাহিনীর তখন তারা কি করেছে, যুদ্ধ বাহিনীর যখন একদল নরসিংহ দিয়ে তখন দুটি দল ডেমরা ও বাসবা ডেমরা ও বাসবা দিয়ে অন্যান্য দল তখন কি করেছে টাঙ্গাইল দিয়ে ঢাকা আসেন। দেশে অন্যত্র যে পাকিস্তানের বাহিনী আত্মসমর্পণ তখন কি করেছে শুরু করেছে এবং ওই দিনের যে বেসামরিক ও গভর্নর ডক্টর ওমানে ইয়াহিয়া খানকে পাঠানো জরুরি বার্তা ও যুদ্ধ বিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান। ভারতের বাহিনী পাকিস্তানের বাহিনীকে আত্মসমর্পণের পরামর্শ দেন। যদিও ইয়াহিয়া খান এই যুদ্ধে চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন, কিন্তু ঢাকা এই অবস্থানরত জেনারেলরা এই যুদ্ধ বিরতি প্রস্তুতি দেন। তখন ওই দিনে সব বাধা ডিঙ্গিয়ে ঢাকায় চারদিকে ও যৌথ বাহিনী নিশ্চয়তা বেষ্টনীয় গড়ে তোলে। বীতশ্রস্ত্রে ও ডাক্তার মালিক পদত্যাগ করে তাদেরকে মন্ত্রীদেরকে নিয়ে নিরপেক্ষ এলাকা আশ্রয় দেন এবং 14 ডিসেম্বরের মধ্যে ঢাকা ছাড়াও বড় শহর ও সেনানিবাস ও পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেন। এই ঢাকায় এই আত্মসমর্পণের শুধু সময় ব্যাপকে পরিণত হয়। তাহলে আমরা এই যুদ্ধ বাহিনী অভিযানটা এভাবে আমরা দেখতে পারি। এখন দেখো এখানে আমরা মুক্তিযুদ্ধের যে প্রচার, মুক্তিযুদ্ধের প্রচারটা কিভাবে হয়েছিল এটা তোমাদের জাস্ট আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি যে তোমরা এইটুকু ধারণার মধ্যে তোমরা বুঝতে পারবে। দেখো 1971 সালে যে মুক্তিযুদ্ধের খবর দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া ও বহির্বিশ্বে প্রচারের ক্ষেত্রেও ও স্বাধীন ও বাংলা বেতার কেন্দ্র ও বিভিন্ন ও পত্রপত্রিকার ভূমিকা ছিল অপরিসীম। বিশেষ করে ও সাধারণত মানুষকে এই মুক্তিযোদ্ধার অংশগ্রহণের লক্ষ্যে অনুপ্রাণিত করতে গণমাধ্যমে অবদান অনস্বীকার্য ছিল। এই মুক্তিযুদ্ধের প্রচার এভাবে তারা মুক্তিযুদ্ধ প্রচার কাজগুলো এভাবে করেছে। এখন দেখো স্বাধীন বাংলার বেতার কেন্দ্র, পরবর্তী পয়েন্টে দেখো স্বাধীন বাংলার বেতার কেন্দ্র। দেখো স্বাধীন বাংলা এই বেতার কেন্দ্র একটি অস্থায়ী সম্প্রচারণ কেন্দ্র যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন এই পাকিস্তান প্রতিষ্ঠান করায় হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় এই মুক্তিযুদ্ধ ও দেশবাসীর ও মনোবলকে উদ্দীপ্ত করতে স্বাধীন বাংলা ও বেতার কেন্দ্রকে অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন। যেমন জয় বাংলা বাংলার জয় গানটি বেতার ও কেন্দ্র সূচনা ও সঙ্গীত হিসেবে প্রচারিত হতো। 1971 সাল 26 মার্চ চট্টগ্রামে বেতার কেন্দ্রকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ও স্বাধীনতার পক্ষে এই জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে কিছু প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই 28 মার্চ 28 মার্চ এই বেতার কেন্দ্র নতুন নামকরণ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। 10 এপ্রিল মুজিবনগরে এই সরকার গঠনের পরে মে মাসের মাঝামাঝি সময়ে এই বাংলাদেশের সরকার ও বেতার কেন্দ্র ও কর্মীদেরকে আবেদন ও প্রেক্ষিতে ও ভারত সরকার ও বাংলাদেশের সরকারের একটি শক্তিশালী টেস্টোমিটার প্রদান করা হয় এবং এ সময় সকল বেতার কর্মীদেরকে ধীরে ধীরে মুজিবনগরকে নিয়ে আসতে থাকে এবং পরবর্তী ও কলকাতা ও বালিগঞ্জ ও সাফল্য রোডে 57/8 নং দোতলা বাড়িতে তো রাষ্ট্রপতি ও অন্যান্য মন্ত্রীদেরকে আবাসনের পক্ষের সাথে একটি পক্ষ উক্ত ও ট্রান্সমিটার দিয়ে সম্প্রচারণ শুরু হয়েছিল এবং রাষ্ট্রপতি তখন কি করেছে এই মন্ত্রীরা অন্য বাড়িতে উঠে যাওয়ার পর সে 57/8 নম্বর ও বাড়িটির স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থায়ী ও কার্যালয় রূপে গড়ে উঠেছে।
তখন এরপর থেকে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান অনিয়মিতভাবে সম্প্রচার হতে থাকে। তখন স্বাধীন বাংলার যে বেতার কেন্দ্র জনপ্রিয় ও গানগুলো হলো জয় বাংলা, বাংলার জয়, তারপরে ছিল যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারপর আরো গান ছিল যে আরো গান ছিল কারার ওই ওই লৌহ কপাট। তারপর ছিল যে কাঁদনা, কাঁদনা কাঁদনা মাখো। তারপর ছিল যে সোনা, সোনা সোনা লোকে বলে সোনা। তারপরে শুনো একটি মুজিবরণের থেকে। তারপর ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে। তো ইত্যাদি ধরনের অনেক গান কিন্তু এই বেতারের মাধ্যমে সম্প্রচার করা হয়েছিল। তারপরে পরবর্তীতে পয়েন্টটা দেখো, তোমরা প্রিপেয়ার করো যে পত্র পত্রিকার মাধ্যমে কিভাবে প্রচার করা হয়েছে। দেখো বিদেশি যে সাংবাদিক সাইমন ড্রিং নিজেই জীবনে বিপন্ন করে তখন এই পাকিস্তানের বাহিনীর লৌহহর্ষক ও নির্যাতন ও গণহত্যার কথা ডেইলি ও টেলিগ্রাফের এই পত্রিকায় প্রতিবেদনের ও আকারে প্রেরণ করেন। তখন এটি প্রকাশিত হয় 30শে মার্চ, এবং 29শে মার্চ সেখানে মর্নিং ও হেরাল্ড লিখেছিলেন যে বেসামরিকের মৃত্যুর সংখ্যা 10,000 না 1 লক্ষ তা আমাদেরকে জানা নেই। তো 1971 সালে 25শে মার্চের পর এই বাংলাদেশের মুজিবনগর থেকে সর্বপ্রথম দৈনিক জয় বাংলা নামক পত্রিকা প্রকাশিত হয়। এটি ছিল মুজিবনগর থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। মুক্তিযুদ্ধের ও গুরুত্বের এই পাকিস্তানের বাহিনীর ইত্তেফাক পত্রিকা অভিসহ বহু পত্র-পত্রিকায় অফিসে হামলা চালায় এবং বন্ধ করে দেয় ওই প্রকাশনা। তখন ওই ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের পক্ষে তখন বিভিন্ন পত্র-পত্রিকা প্রকাশিত হতে শুরু করেন, যা জনমতের গঠনে বিশেষ অবদান রেখেছেন। তো পত্র-পত্রিকার মাধ্যমে আমরা এভাবে সম্প্রচারণ হতে দেখেছি, প্রকাশ হতে দেখেছি। এই জিনিসগুলো আমরা আজকে তোমাদের মাঝে আলোচনা করলাম, এবং আমরা এখান থেকে কিন্তু অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি, অনেক কিছুই কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন আমি তোমাদেরকে আবার বলছি যে যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করলাম আজকে। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে দেখো যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়, সর্বদলীয় উপদেষ্টা কমিটি, কিভাবে কমিটি গঠন করা হয়েছিল এই সম্পর্কে কিছু আলোচনা করেছি আমি তোমাদের মাঝে। তারপর ছিল কি গেরিলা থেকে সমুদ্র যুদ্ধ, কেরালা থেকে কিভাবে সমুদ্র যুদ্ধ পরিচালনা হয়েছিল, এই জিনিসগুলো আমরা দেখলাম। তারপর কি দেখেছি, যৌথ বাহিনী অভিযান, যৌথ বাহিনীর অভিযান দেখেছি। মুক্তিযোদ্ধার প্রচার, কিভাবে মুক্তিযোদ্ধার প্রচার করেছে, কিভাবে নারীরা কিভাবে ভূমিকা রেখেছেন, কিভাবে এই মুক্তিযুদ্ধের সময় নারীরা কিভাবে ভূমিকা রেখে তারা কাজ করেছে, এই জিনিসগুলো আমরা দেখেছি। তারপর দেখো স্বাধীনতা বেতার কেন্দ্র, বেতারের মাধ্যমে আমরা কিভাবে সম্প্রচারণগুলো আমরা শুনেছি। এবার দেখো বেতারের মাধ্যমে যখন আমরা স্বাধীন হয়েছে তখন আমরা কিন্তু বেতারের মাধ্যমে আমরা কিন্তু জেনেছি যে আমরা অনেকগুলো গান আমরা শুনেছি, এই গানের মাধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি স্বাধীনতা বেতার কেন্দ্রের মাধ্যমে এভাবে গানগুলো প্রচার করা হয়েছিল। এবং পত্র-পত্রিকার মাধ্যমে অনেক তথ্যগুলো আমরা কিন্তু সম্প্রচার করা হয়েছে, এবং তথ্যগুলো কিন্তু আমরা জেনেছি। তো দেখো আমরা এই বিষয়গুলো আজকে অনেকগুলো বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করলাম। এই বিষয়গুলো তোমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবে, এবং যেহেতু দেখো আমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু পাঠ কিন্তু শেষের দিকে চলে আসছে। তো আমরা যেহেতু আমরা সপ্তম অধ্যায়ে চলে এসেছি, সপ্তম অধ্যায়ের উপরে এর আগে আমি একটা ক্লাস নিয়েছি, আজকে একটা ক্লাস নিলাম, দুটো ক্লাস নিলাম, এবং আরও একটা ক্লাস আমি তোমাদের সপ্তম অধ্যায়ের উপরে আমি নেব। তো তারপর সপ্তম অধ্যায় কিন্তু শেষ হয়ে যাবে। তারপর তোমাদের থাকবে আর অনলি দুটো অধ্যায় থাকবে। সপ্তম অধ্যায় শেষ হয়ে গেলে তার থাকবে আর একটা অধ্যায় থাকবে, অষ্টম অধ্যায়টা। অষ্টম অধ্যায় আর হ্যাঁ আর একটা অধ্যায় আছে তোমাদের, তো এটাও তোমাদের শেষ হয়ে যাবে। তো তোমরা
এখন পর্যন্ত তোমরা অনেকেই যারা ক্লাসগুলো দেখছো না তারা কি করবে, এখন থেকে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা তোমরা ক্লাস দেখছো, ক্লাসগুলো তোমরা অনেকে অনুসরণ করছো, এবং অনেকেই তোমরা আমার সাথে কথা বলছো যে ক্লাসগুলো তোমরা ঠিকভাবে তোমরা দেখে যাচ্ছ। তো ক্লাসগুলো তোমরা সবাই অনুসরণ করো, যেহেতু আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো তারপর আমাদের কোর্সটা কিন্তু শেষ হয়ে যাবে। তো তোমরা দেখো প্রত্যেকটা সিরিয়াল দেওয়া আছে তোমাদের, প্রত্যেকটা অধ্যায় তোমাদের পড়ানো হয়েছে, এবং প্রত্যেকটা অধ্যায় সিরিয়াল করে তোমাদের প্রত্যেকটা ক্লাসে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। তোমরা সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো তোমরা দেখতে পাবে, এবং গ্রুপে তোমরা আমাদের গ্রুপেও কিন্তু তোমাদের কিন্তু ক্লাসগুলো দেওয়া আছে। তো আজকে যেহেতু তোমাদের অনেকটুকুই তোমাদের আজকে আমি পড়িয়ে ফেলেছি, এবং পরবর্তীতে ক্লাসে আমি তোমাদের এই সপ্তম অধ্যায়ের উপরে আমি আরেকটা ক্লাস আমি তোমাদের নেব। তো এই সপ্তম অধ্যায়ের উপরে তোমরা পরবর্তী অংশটুকু তোমরা একটু দেখে আসবে, যে তোমাদের আমি পরবর্তী ক্লাসে তোমাদের ওই বিষয়টা নিয়ে সপ্তম অধ্যায়ের শেষ অংশটুকু নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে, এবং তোমরা সবাই বাসায় বসে তোমরা ক্লাসগুলো করার চেষ্টা করবে। কারণ হচ্ছে তোমরা কিন্তু বসে থেকে এখন আর সময় নষ্ট করো না। এখন যেটুকু সময় আছে তোমরা এটুকু সময়ের মধ্যে তোমরা সবাই ক্লাসগুলো সুন্দরভাবে অনুসরণ করার চেষ্টা করো। তো আজকে যেহেতু তোমাদের অনেক কিছুই পড়িয়ে ফেলেছি, তো আজকে আমি আর তোমাদের মাঝে আর বাড়াতে চাচ্ছি না, যেহেতু আজকে তোমাদের এখানেই শেষ করতে চাচ্ছি, এবং পরবর্তী ক্লাসে তোমরা সবাই জয়েন করবে। এবং আজকে যারা ক্লাসে ছিলে এবং ক্লাসগুলো যারা দেখছো, তো দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি তোমাদের এখানে ক্লাস শেষ করছি। সবাইকে সবাইকে ক্লাসগুলো দেখার জন্য দেখার জন্য বলা হচ্ছে, যে তোমরা সবাই ক্লাসগুলো দেখবে, এবং সবাই যেখানে না বুঝতে পারবে সেখানে তোমরা আমাকে কোশ্চেন করবে, এবং আমি পরবর্তীতে তোমাদের ওইখানে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি, এবং সবাই সুন্দর থাকবে, ভালো থাকবে, এবং সুস্থ থেকে তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।